আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। বাংলা দ্বিতীয় তোমাদের কাছে একটা আতঙ্কের নাম। তোমাদের সেই আতঙ্ককে একটু সহজ করে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা তোমাদের বাংলা দ্বিতীয়ের একটা সাজেশন কিন্তু এর আগে দিয়ে দিছি। সেই সাজেশনে বলছিলাম বেশ কয়েকটা পরিচ্ছেদ আছে, যে পরিচ্ছেদগুলো সহজ, যে এখান থেকে আসা প্রশ্নের অ্যান্সার গুলো আমরা খুব সহজে দিতে পারবো, এবং বলছিলাম তোমাদের ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে এখানে আপলোড দিয়ে দেবো। দেখো এখানে আমরা তোমাদের সেই কথা দেওয়ার ভিত্তিতে আমরা দেখো এখানে তোমাদের আজকে প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দেখো একটা টপিকস হচ্ছে আমাদের ভাষা, প্রথম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদটা অনেক সহজ, আমরা চাইলে কিন্তু একবার পরে এখান থেকে আসা প্রশ্নের আনসার গুলো সঠিকভাবে দিয়ে আসতে পারবো, এবং এইখানে আমাদের গ্রামাটিক্যাল যে প্রবলেম গুলো থাকে সেই প্রবলেম গুলো কিন্তু এখানে নেই। এই কারণে এইখান থেকে আমরা একটু প্র্যাকটিস করলেই পারবো। এখানে তোমাদের যে এমসিকিউ গুলো দেওয়া হবে, বুঝাই দেওয়া হবে, সেই এমসিকিউ গুলো পড়ে গেলে তোমরা যদি সুন্দরভাবে এগুলো পড়ে দাও, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আসা প্রত্যেকটা প্রশ্ন তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে, এবং এইখান থেকে 100% তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। দেখো এখানে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল যে ক্লাস, সেই ক্লাসে চলে আসি। এক নাম্বার যেটা আছে সেটার দিকে খেয়াল করো, ভাষার মূল উপাদান। এখানে খেয়াল করতে হবে আমাদের যে মূল উপাদান, একটা জিনিস খেয়াল করো, উপাদান উপাদান বলতে আমাদের ধ্বনি বলবো, ধ্বনি। দেখো ধ্বনি বলতে কি বুঝি, ধ্বনি এবং বর্ণের ভিতরে একটা পার্থক্য আছে। ধ্বনি হচ্ছে আমরা যখন উচ্চারণ করব তখন সেটা হচ্ছে আমাদের ধ্বনি। আর যখন সেই ধ্বনিটাকে, অর্থাৎ মনে করো আমরা ক, এই যে কটাকে লিখলাম, এটা তখন ধ্বনি থাকবে না। আমি এই যে মুখ দিয়ে ক উচ্চারণ করতেছি, এটা হচ্ছে আমাদের ধ্বনি। আর যেটা যে সময় আমরা এটাকে লিখবো, তখন এটা আমাদের বর্ণে পরিণত হবে। এবং সবসময় মনে রাখতে হবে ভাষার সেই মূল উপাদান কিন্তু ধ্বনি, কারণ যদি ধ্বনির সৃষ্টি না হয় তাহলে কিন্তু শব্দের সৃষ্টি হয় না। ঠিক আছে? তার মানে আমরা এক নম্বর প্রশ্নের অ্যান্সার বুঝতেও পারলাম এবং মুখস্থও করতে পারলাম। দেখো ভাষার মূল উপাদান তাহলে কি হবে? ধ্বনি। কারণ কি? কারণ আমরা যদি ধ্বনির সৃষ্টি না করি তাহলে শব্দের কিন্তু সৃষ্টি হবে না। ঠিক আছে? তার মানে কিন্তু কোনো ভাষারও সৃষ্টি হতে পারবে না। এই কারণে ভাষার মূল উপাদান বলা হয় ধ্বনিকে। এবার দেখো আমরা 2 নম্বর প্রশ্ন দিকে খেয়াল করি, বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষা আছে কত? দেখো বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষা আছে আমাদের প্রায় 3,500-এর উপর। ঠিক আছে? এখান থেকে এটা মুখস্থ করে নিবা। তারপর দেখো আমরা পরের প্রশ্নে চলে এসেছি, 3 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো। 3 নম্বর প্রশ্নে বলেছে গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? দেখো গুজরাটি শব্দের উদাহরণ হচ্ছে আমাদের এখানে হরতাল। দেখো হরতাল আমাদের গুজরাটি শব্দের উদাহরণ, এটা পড়ে যাবা। এখান থেকে তোমাদের ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন থাকবে। আমাদের আরো বেশ কয়েকটা গুজরাটি শব্দ আছে, আমরা দেখো এখানে আমাদের এখানে যে শব্দগুলো আছে শব্দগুলোর ব্যাখ্যা দিই। এখানে দেখো আমাদের লুঙ্গি, এটা হচ্ছে আমাদের বার্মি শব্দ, অর্থাৎ মায়ানমারের শব্দ। তারপর দেখো রিক্সা জাপানিজ শব্দ। ঠিক আছে? তারপরে আমরা 4 নম্বরের প্রশ্ন দিকে খেয়াল করে দেখো, কোন ভাষা রীতির পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত? এইখানে দেখো আমাদের যে ইটা আছে আমাদের চলিত, পরে আমাদের সাধু, এইখানে যে পার্থক্যটা আছে দেখো। এইখানে আমাদের দেখো বলা হয়েছে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুগঠিত। দেখো আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমাদের পুরন কালে বা বৃদ্ধ যদি কেউ থাকে তাহলে দেখবা ওইখানে শুদ্ধ ভাষায় যারা কথা বলতো তারা কিন্তু সাধু ভাষায় কথা বলতো। সাধু ভাষা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তোমাদের যেমন আছে করিয়া, ধরিয়া, খাইয়া, দেখো এরকম শব্দের শেষে কিন্তু আমাদের এগুলো লাগাইতে হয়। ঠিক আছে? ক্রিয়াপদের সাথে সর্বনাম পদের সাথে আমার কিন্তু একটা অব্যয় যুক্ত করতে হয়, কিন্তু আমাদের চলিত ভাষায় কিন্তু এই জিনিসটা নাই। ঠিক আছে? তার মানে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, দেখো তার মানে এখানে অ্যান্সার হবে আমাদের কোনটা? এখানে অ্যান্সার হবে আমাদের গদাক, সাধু ভাষা রীতি। ঠিক আছে? নিচের কোনটি মুন্ডারি ভাষার শব্দ? দেখো মুন্ডারি ভাষার শব্দ হলো, মুন্ডারি ভাষার শব্দ হচ্ছে আমাদের সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? দেখো সাধু এবং মূল চলিত ভাষার পার্থক্য হচ্ছে আমাদের ক্রিয়াপদে এবং সর্বনাম পদে। সর্বনাম মূলত কোনগুলো? সর্বনাম হচ্ছে আমাদের প্রোনাউন, যেমন আমি, ঠিক আছে, তারা, এই যে বিষয়গুলো আছে তারা। দেখো আমরা এরকম বলি তাহারা এই কাজটি করিয়া, এরকম বলি বলি কিন্তু আমরা। তার মানে এই যে করা বুঝলি সেটা আমার বলা হচ্ছে ক্রিয়া, এবং আমাদের যে প্রোনাউন সেটা হচ্ছে আমাদের সর্বনাম। ঠিক আছে? তাহাদিগকে আমরা এরকম বলি, তাহাদিগকে, এই যে তাহাদিগকে মানে তারা, ঠিক আছে, তাদেরকে। তাদেরকে আমরা আঞ্চলিক ভাষায় বলি তাদেরকে, বা চলিত ভাষায় বলি তাদেরকে। এবং আমরা যদি সাধু ভাষায় বলি তাহলে বলা হয় তাহাদিগকে। এইখানে কিন্তু আমাদের সাধু ভাষায় এই সর্বনাম এবং ক্রিয়াপদটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। ঠিক আছে? করিয়া সাথে লাগাইতে হয়, খাইয়া, ঘুমাইয়া, ঠিক আছে, এরকমের। তারপর দেখো আমরা 7 নম্বরে চলে আসি। আমরা দেখো 7 নম্বরের দিকে খেয়াল করে দেখি। 7 নম্বরে বলা হয়েছে দেখো কথা, 7 নম্বরের দিকে খেয়াল করো। দেখো বলা হয়েছে কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য উপযোগী কোন ভাষা? দেখো আমরা বর্তমানে যদি নাটক সংলাপের দিকে খেয়াল করি, বক্তৃতার দিকে খেয়াল করি, এগুলো কিন্তু আমরা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু বক্তৃতা দিতে পারবো না। তুমি বক্তৃতা দিতে গেলে, বক্তৃতা দিতে গিয়ে মানে ও যদি আঞ্চলিক মানে সাধু ভাষায় কথা বলতে শুরু করে, তাহলে তোমার এলাকার লোকজন হয়তো বা বুঝতেও পারবে না। তো এরকম বেশ কিছু কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই যে বক্তৃতাগুলো সাধারণত কোন রীতি মেনে চলে? চলিত রীতি মেনে চলে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা? আমাদের অ্যান্সার হবে চলিত রীতি। দেখো কোন দিকে খেয়াল করো, 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি মিশ্র শব্দ? দেখো মিশ্র শব্দ হচ্ছে আমাদের হাট এবং বাজার।
হাট বাজার, ঠিক আছে? হাট এবং বাজার ২ টা একসঙ্গে মিলে আমাদের মিশ্র শব্দ বলা হয়েছে। মিশ্র কেন বলা হয়েছে? দেখো ২ টার মানেই কিন্তু আমাদের এক। হাটও যে জিনিসটা, বাজারও সেই জিনিসটা, ২ টাকে একসঙ্গে আমাদের মিশ্র বলা হয়েছে। কিন্তু দেখো চা, চিনি ২ টা আলাদা জিনিস, নামাজ, রোজা ২ টা আলাদা জিনিস, কিতাব, কলম ২ টা কিন্তু আলাদা জিনিস। বাট এইখানে খেয়াল করে দেখো আমাদের হাট এবং বাজার ২ টা কিন্তু একই টাইপের শব্দ। অর্থ কিন্তু আমরা একই বুঝি। হাট বলতে আমরা যেটা বুঝি, বাজার বলতেও কিন্তু আমরা প্রায় সেটাকেই বুঝি। এই কারণে ২ টা মিলিয়ে যেহেতু একই জিনিস প্রকাশ করতেছে, সেই ক্ষেত্রে আমাদের এটা মিশ্র হবে। অর্থাৎ এইখানে আমাদের অ্যান্সার হবে কোনটা? এখানে আমাদের অ্যান্সার হবে ক দাগ। আশা করি এই বিষয়টাও বুঝতে পারছো এবং পাশাপাশি তোমরা মুখস্থ করে রাখার চেষ্টা করবা। দেখো আমাদের যে পকেট মার ৯ নম্বরে দেখো আছে পকেট মার কোন দেশি শব্দ, ঠিক আছে? পকেট মার আমাদের দেখো বলা হচ্ছে তৎসম শব্দ, দেশি শব্দ, দেশি শব্দ। তো পকেট মার হচ্ছে আমাদের কি শব্দ? পকেট মার হচ্ছে আমাদের মিশ্র শব্দ। পকেট এবং মার ২ টা একসঙ্গে তৈরি মিলে তৈরি হয়েছে, ঠিক আছে? পকেট আলাদা শব্দ এবং মার আলাদা শব্দ, ২ টা মিলিয়ে একসঙ্গে তৈরি হয়েছে আমাদের কি? পকেট মার। তারপর দেখো ১০ নম্বরে আমাদের বলা হয়েছে ভাষার, দেখো বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক কে? দেখো চলিত ভাষার প্রবর্তক হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরী। ১১ নম্বর প্রশ্নে চলে আসি। ১১ নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? ১১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো ১১ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? দেখো বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র প্রমোদ চৌধুরী। দেখো প্রমোদ চৌধুরী কিন্তু দুটাই আমাদের। তারপর দেখো পরেরটা চলে আসি আমরা, দেখো ১২ নম্বরে চলে আসো। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে কি? আমাদের বৈদিক ভাষা। এটা মুখস্থ রাখতে হবে এটা। এটার আমাদের আলাদা একটা আমরা ক্লাস দিব এই ভাষার উৎপত্তি নিয়ে, তখন এই বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখবা এখান থেকে। এটা কিন্তু আমাদের ঢাকা বোর্ড ২০০৬ সালে কিন্তু আসছিল। ঠিক আছে? কুমিল্লা বোর্ড ৭ সালে আসছিল। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তারপর দেখো আমাদের ১৩ নম্বরের যে প্রশ্নটা আছে, একটু উপরের দিকে যাই। দেখো আমাদের ১৩ নম্বরের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা হলো মার্ক করে দিই। দেখো ১৩ নম্বরের প্রশ্ন, কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে? দেখো পালি, হিন্দি, ওড়িয়া, বঙ্গকামরূপী। আমাদের দেখো বঙ্গকামরূপী থেকে কিন্তু আমাদের বঙ্গ ভাষার সৃষ্টি হয়েছে বা বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এটা কিন্তু বঙ্গকামের সাথে আমাদের মিল আছে। এটার আমি বললাম যে তোমাদের যে ভাষার উৎপত্তি হয়েছে সেই নিয়ে একটা ক্লাস দিব। সেইখানে তোমরা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে। আপাতত এখান থেকে জাস্ট মুখস্থ করে দাও। এখান থেকে ও তোমাদের এমসিকিউ কমন থাকবে ইনশাআল্লাহ। তারপর দেখো আমরা ১৪ নম্বরের যদি প্রশ্নটা আছে সেই প্রশ্নটার দিকে খেয়াল করি। ১৪ নম্বরের প্রশ্ন বলা হয়েছে মনের ভাব প্রকাশ করার প্রধান বাহক কি? এটা আমাদের আর কি বলার আছে, এটা সবাই বোঝো। এটা আমাদের উত্তর হবে ক। আমাদের মনের ভাব প্রকাশ করার প্রধান বাহক হচ্ছে ভাষা। ওকে, দেখো তারপরে আমরা ১৫ নম্বর প্রশ্ন থেকে খেয়াল করব। থেকে খেয়াল করি, বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা? এটা আমরা সবাই জানি। আমাদের পশ্চিমবঙ্গের ভাষা হচ্ছে আমাদের বাংলা সর্বজনীন। পশ্চিমবঙ্গে সবাই বাংলায় কথা বলে। এই প্রশ্নের অ্যান্সারের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আমার মনে হয় না আছে। দেখো ভাষা কি? এটা আমরা সবাই পারি। মনের ভাব প্রকাশ করার মাধ্যমে এটার ব্যাখ্যা দিতে হবে বলে আমার মনে হয় না। তারপর আমরা ১৭ নম্বর প্রশ্নে চলে আসি। দেখো ১৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? এটা আমরা সবাই জানি চর্যাপদ অর্থাৎ খদাগ। এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তারপর দেখো আমরা চলে আসি ১৮ নম্বর প্রশ্নে। ঠিক আছে? ওকে, দেখো ১৮ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ১৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতকে কি বলা হয়? এটাও আমরা সবাই জানি ভাষা। এটার ব্যাখ্যা আমরা প্রথমেই দিয়ে আসছি কিন্তু। ঠিক আছে? ওকে, তারপর দেখো ১৯ নম্বর প্রশ্নের দিকে একটু যারা খেয়াল করি, যে কিসের ভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটেছে? দেখো এখানে আমরা অপশনাল দিকে খেয়াল করি, দেশ এবং কাল ভেদে। হ্যাঁ, দেশ কাল অবশ্যই আছে, দেশ এবং কাল ভেদে আছে। এর সাথে পাশাপাশি আরো কিছু থাকতে পারে কিনা আমরা সেটা দেখি। আমার ক কিন্তু সঠিক আনসারের তালিকায় আছে। তারপর দেখো খ দাগ দেশ কাল এবং ব্যক্তিভেদে। ব্যক্তিভেদে আমার কিন্তু পার্থক্য হবে, এটা কিন্তু খুব বেশি না। ঠিক আছে? ব্যক্তিভেদে কিন্তু পার্থক্য হয় না। একই অঞ্চলে কয়েকজন লোকের জন্য পার্থক্য কিন্তু হবে না ব্যক্তিভেদে। ঠিক আছে? দেখো কাল, পরিবেশ এবং ব্যক্তিভেদে এটাও কিন্তু হবে না। এই ২ টা ক দাগ, খ দাগ আর গ দাগ কিন্তু আমাদের হবে না। ঠিক আছে? হয় ক হবে অথবা আমাদের কোনটা হবে? ঘ হবে। এখন দেখো ক দাগ তোমাদের হওয়ার তালিকায় আছে। এখন এখানে দেখো আমাদের আছে পরিবেশ ভেদে। পরিবেশ ভেদে কিন্তু আমাদের পার্থক্য হয়। কারণ দেখো আমাদের বরিশালের ভাষা একরকমের, খুলনার ভাষা একরকমের, নোয়াখালীর ভাষা একরকমের। তো সেই ক্ষেত্রে আমাদের ক থেকে কিন্তু ঘ আমাদের সঠিক আনসার হওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে আছে। এই কারণে আমাদের অ্যান্সার হবে কত? আমাদের ঘ অ্যান্সার হবে। ঠিক আছে? দেশকাল এবং পরিবেশ ভেদে। তারপর দেখো আমরা ২০ নম্বর প্রশ্নের অ্যান্সারের দিকে একটু খেয়াল করব। ২০ নম্বর প্রশ্নের অ্যান্সার আমাদের কি বলা হয়েছে? দেখো ২০ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, প্রশ্ন দিকে খেয়াল করো, বাংলা ভাষীর সংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? এটা হচ্ছে আমাদের চতুর্থতম। ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের অবস্থান কত? চতুর্থতম। তারপর দেখো বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা? দেখো বর্তমানে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা হচ্ছে আমাদের বাংলা। বাংলাদেশে এখন প্রশ্ন হতে পারে আমাদের বাংলাদেশে তো প্রায় ১৮ কোটি বা ২০ কোটি। তো ৩০ কোটি কি হলো? বাংলার বাইরে, বাংলাদেশের বাইরে ও আমাদের যে বিভিন্ন দেশে দেশে বাংলাভাষী যে লোকগুলো আছে, যেমন পশ্চিমবঙ্গে আছে, পাকিস্তানের একটা বাংলা রাজ্য আছে, আমাদের ইংল্যান্ডে একটা আছে। এরকম বিভিন্ন জায়গায় এখনো কিন্তু বেশ মানুষ বাংলায় কথা বলে। এরকমের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীর লোক সংখ্যা মিলে টোটাল আমাদের লোক সংখ্যা হচ্ছে আমাদের কত? প্রায় ৩০ কোটি। ঠিক আছে? ওকে, তারপরে দেখো আমরা দেখবো কত নম্বর দেখলাম আমরা? আমরা দেখবো এখন ২২ নম্বর। দেখো ২২ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষার রীতি কয়টি? দেখো বাংলা ভাষার রীতি হচ্ছে কয়টি? ২টি।
কি কি লিখিত আর একটা হচ্ছে আমাদের মৌখিক, ঠিক আছে? দুইটা আমাদের স্লোগান রীতি। তারপর দেখো আমরা চলে আসি, আমরা একটু নিচে আসি, 22 নাম্বার দেখলাম আমরা। ওকে, আমরা 22 দেখলাম। তারপর দেখো আমাদের 23 নম্বর প্রশ্ন থেকে খেয়াল করো, আমাদের পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লব করা হয়? আমাদের দুইটি রূপ লব করা হয়, ঠিক আছে? ওকে, তারপর দেখো ভাষা বলা হয়েছে ভাষার কোন রীতি নাটকের সংলাপ এবং বক্তৃতার অনুপযোগী। এটা আমরা আগেই বলছি, বক্তৃতা দিতে গিয়ে যদি মানুষ আঞ্চলিক ভাষায় মানে সাধু ভাষায় কথা বলে অনেকেই কিন্তু বুঝতে পারবে না। তো আমাদের নাটকের সংলাপ এবং বক্তৃতার ক্ষেত্রে আমাদের কোন রীতিটা বেশি প্রচলিত হবে? সাধু রীতিটা আসলে কিন্তু প্রচলিত হবে না, অনুপযোগী হবে, ঠিক আছে? তারপর দেখো, তার মানে সাধু রীতি আমাদের মানে অনুপযোগী হবে। তার মানে দেখো চলিত অবশ্যই, চলিত রীতি হচ্ছে কি, যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। কথ্য রীতি আমরা অবশ্যই কথা বলি, বক্তৃতা তো আর লিখে দেওয়া যাবে না। এবং দেখো আঞ্চলিক রীতি, যে অঞ্চলের সেই অঞ্চলের নেতারা কিন্তু সেই অঞ্চলে বক্তৃতা দেবে, সেই অঞ্চলের ভাষায় কিন্তু ভালো বুঝবে। কারণ নাটকের ক্ষেত্রে কিন্তু আমার আঞ্চলিক ভাষা, কথ্য রীতি বা চলিত রীতি এগুলোই ব্যবহার করা হয়, সাধু রীতি কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? ওকে, তারপরে দেখি আমরা আমাদের 25 নম্বর প্রশ্ন থেকে খেয়াল করি। দেখো 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কথাবার্তা বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য কোন ভাষার উপযোগী। আগে আমরা দেখো একটু আগে চলে আসছে কিন্তু আমাদের চলিত রীতি, ঠিক আছে? এখন দেখো এখানে বলতে পারো ভাই আমাদের সাধু রীতির কথা বলছিলেন যে এটা আমাদের উপযোগী না। এখন মিশ্র ভাষা কি? মিশ্র ভাষা দেখো দুইটা আমাদের একসঙ্গে আছে, সাধু আছে চলিত আছে, তার মানে এটা আমাদের হবে না। তারপর দেখো উপজাতীয় ভাষা তো আমরা বুঝতেই পারি না, চাকমা গারো মারমাদের ভাষা তো বুঝতেই পারি না, এটা কিন্তু আমাদের টোটালেই হবে না। তার মানে আমাদের কোনটা হবে? চলিত ভাষাই কিন্তু আমাদের সব থেকে বেশি পারফেক্ট, ঠিক আছে? ওকে, তারপর দেখো 26 নম্বরের প্রশ্ন থেকে খেয়াল করো। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে মধ্যযুগে বাংলা লেখার সাধু রীতির সামান্য নমুনা পাওয়া যায়, ঠিক আছে? এখানে দেখো বলা হয়েছে আমাদের দলিল এবং দস্তাবেজে কিন্তু এটা পাওয়া যায়। আমাদের যে দলিলগুলো আছে সেই দলিল কিন্তু এখনো কিন্তু এই আমাদের সাধু রীতিতে লেখা হয়, যে দলিল পত্র আছে, কাগজপত্র আছে জমি জমার জন্য, সেগুলোতে কিন্তু এভাবে এখনো লেখা হয়। বা বিভিন্ন আমাদের এফিডেভিটের জন্য যে কাগজগুলো আছে স্ট্যাম্প, সেইখানেও কিন্তু আমাদের এভাবে কিন্তু সাধারণত এখন অনেকেই লেখে। তারপর দেখো আমরা চলে আসবো 26, এটা তো আমাদের হয়ে গেল। তারপর দেখো 27 নাম্বার, যে গুরুচণ্ডলী দোষ কাকে বলা হয়? দেখো সাধু এবং চলিত ভাষার রীতি যদি একসঙ্গে মিশে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে গুরুচণ্ডলী দোষ। এই যে ভাষা আছে, এই ভাষা থেকে আমরা প্রায় 90টা প্রশ্নের মতো পড়ার চেষ্টা করবো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমাদের প্রত্যেকটা প্রশ্ন কমন থাকবে। দেখো এখানে আমরা পরবর্তী প্রশ্ন চলে আসি, আমাদের যে 29 নম্বর প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে আসি আমরা। দেখো সাধু এবং চলিত ভাষা কোন কোন পদে বেশি দেখা যায়? কোন কোন পদে বেশি দেখা যায়? হ্যাঁ, সাধু এবং চলিত ভাষা কোন কোন পদে দেখা যাবে? দেখো আমরা কিন্তু একটু আগেই কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম, ক্রিয়া এবং সর্বনামে, ঠিক আছে? ওকে, তারপর দেখো চলে আসি আমরা, দেখো 29 নম্বর চলে আসি, নিচের কোন ব্যক্তি চলিত ভাষার বেত্রে অনন্য অবদান রেখেছেন? বেত্রে মানে হচ্ছে ক্ষেত্র হবে এখানে, ঠিক আছে? টাইপিং মিস্টেক। ওকে, এখানে দেখো চলিত ভাষার ক্ষেত্রে সব থেকে বেশি অবদান রাখছে কে? আমাদের প্রমোদ চৌধুরী। এটা কিন্তু আমরা আগেই পড়ছি, আমাদের গদাগে প্রমোদ চৌধুরী, ঠিক আছে? ওকে, তারপরে দেখি আমরা পরবর্তীতে চলে আসি। দেখো আমাদের সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরু গাম্ভীর্য। দেখো এখানে গাম্ভীর্য বলতে এখানে ভাষাগুলো বুঝতে একটু কঠিন কঠিন মনে হয় যে এই ভাষাগুলো একটু কঠিন বা খাঁটি বাঙালি বাঙালি এরকম মনে হয়। এই কারণে আমাদের উত্তরটা হচ্ছে কোনটা? কদাকের অ্যান্সারটা হবে, ঠিক আছে? তারপর দেখো আমাদের চলিত ভাষার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? গুরু গাম্ভীর, পরিবর্তনশীল, তৎসম শব্দবহুল, কৃত্রিম। এটা আমাদের দেখো আমরা সবাই বুঝতে পারছি, এটা আমাদের হচ্ছে কি? পরিবর্তনশীল বলেই কিন্তু এটার নাম হচ্ছে চলিত ভাষা, ঠিক আছে? এটা নিয়ে আমাদের ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে হয় না। তারপর আমরা 32 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি। দেখো 32 নম্বর প্রশ্নের দিকে, এই যে 32 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? দেখো সাধু রীতি আমাদের ব্যাকরণ অনুসরণ করে চলে, চলিত আঞ্চলিক বা প্রকৃত ভাষা যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ব্যাকরণ মেনে চলে না, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের কোন ভাষায় কথা বলছি? চলিত ভাষায় কিন্তু কথা বলছি, এই ক্লাসটা তৈরি করছি কিন্তু আমি চলিত ভাষায়, এবং আঞ্চলিক ভাষার টানও কিন্তু আমার কথার ভিতরে আছে, তোমরা কিন্তু সেই বিষয়টা বুঝতে পারতেছো। মাঝে মাঝে কিছু শব্দ কিন্তু দেখবা আঞ্চলিক ভাষায় আমি বলতেছি, তো তার মানে এখানে কিন্তু সাধু ভাষা আমরা ব্যবহার করতেছি না। তারপরে দেখো আমরা যাই হোক পরবর্তী চলে আসি, আমাদের 33 নম্বর প্রশ্ন থেকে খেয়াল করো। কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়? এখানে দেখো আমাদের সাধু রীতি, কারণ আমরা জানি সাধু রীতি গ্রামের ভাষা মেনে চলে, যেহেতু গ্রামের ভাষা মেনে চলে তার মানে এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। 34 নম্বরে চলে আসো, বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? দেখো আভিজাত্যপূর্ণ, অবশ্যই হবে না। দেখো পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, এটাও হবে না, সবগুলো সাধু রীতির জন্য। দেখো কৃত্রিমতা বর্জিত,
বর্ধিত, হ্যাঁ এটা হবে আমাদের। তারপর দেখো কাঠামো অপরিবর্তনীয়, কাঠামো অপরিবর্তনীয় মানে হচ্ছে পরিবর্তন হবে না ভাষার কোনো, কিন্তু আমাদের দেখো পরিবর্তন হয় কোনটা, আমাদের এই যে কৃত্রিমতা বর্জিত, ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে নতুনত্ব থাকবে। তারপর দেখো আমরা আঞ্চলিক ভাষার অপর নাম কি, আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে আমাদের উপভাষা। এখানে দেখো এই যে আমাদের আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে কি ভাষা, আমাদের উপভাষা, ঠিক আছে। ওকে, তারপর দেখো উপভাষার আরেক নাম হচ্ছে আমাদের দেখো আঞ্চলিক ভাষা, এটা মাত্রই আমরা শেষ করে আসলাম। তারপর দেখো 37 নম্বরে কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ, দেখো তুলা শহীদ এটা, জুতো মাথা এটা, তারপর দেখো পড়িল দেখে, তারপর দেখো পড়িল দেখে, দেখে হবে না, দেখিয়া যদি হইতো তাহলে আমার এটা কিন্তু সঠিক অ্যান্সার হতো। দেখো বুনো তুলো, দেখো বুনো বুনো তুলা, তুলিয়া যদি হইতো তাহলে আমাদের হইতো, তুলিয়া যদি হইতো তাহলে আমাদের এটা কিন্তু হতো। তারপর দেখো খদাগের দিকে, খদাগে আমাদের সমস্যাটা কোথায়, দেখো খদাগে জুতো মাথা, ঠিক আছে, জুতো মাথা এটাও কিন্তু আমাদের মস্তক যদি হইতো তাহলে আমাদের কিন্তু হইতো, ঠিক আছে, এটা হচ্ছে না। তার মানে দেখো তুলা শহীদ, তুলা শহীদ এটা আমাদের তাহলে ক দাগটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখি আমরা 38 নম্বর প্রশ্নে চলে আসি। 38 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলার বাংলা গদ্য রূপ কখন বিকাশ লাভ করে, প্রাচীন যুগে, মধ্যযুগে, ইংরেজ আমলে, স্বাধীনতার পরে। এটা হচ্ছে আমাদের ইংরেজ আমলের পরে, ইংরেজ আমলের পরে কি হচ্ছে, আমাদের গদ্য রূপ বিকাশ লাভ করছে, ঠিক আছে। ওকে, তারপর দেখো আমাদের 38 নাম্বার আমাদের হয়ে গেছে, 38 নাম্বার শেষ। 29 নাম্বার প্রশ্ন দিকে খেয়াল করো, 29 নম্বর প্রশ্ন দিকে খেয়াল করো। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দমূলকে কয়টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, আমাদের 5টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। ওকে, এই বিষয়টা তো আমি বলছি তোমাদের একটা ক্লাস দেবো, সেই ক্লাসে এখানে বিস্তারিত আলোচনা করবো, এখানে আলোচনা করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, বিরক্ত লেগে যাবে তোমাদের এমসিকিউর ভিতরে, এই কারণে এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। তারপর দেখো 40 নাম্বার বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন, বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন, কোন যুগের, মধ্যযুগের, কারণ মধ্যযুগে আমাদের সব থেকে বেশি আমাদের এগুলোর নিয়ে গবেষণা করা হতো ভাষা নিয়ে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। তারপর দেখো সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা থেকে উম, আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি, দেখো এইখানে অপশনগুলোর দিকে খেয়াল করো। অপশনগুলো আমাদের এইখানে দেখো আছে আমাদের তৎসম শব্দ, তারপর দেখো তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। দেখো দেশি শব্দ হচ্ছে আমাদের যেগুলো দেশে দেশেই দেশীয়ভাবে সৃষ্টি হচ্ছে, যেমন ঢেকি ঢাক এই শব্দগুলো, ঠিক আছে, কালা, এই শব্দগুলো আমাদের হচ্ছে দেশীয় শব্দ। তারপর দেখো বিদেশি শব্দ হচ্ছে আমাদের চেয়ার টেবিল, যেগুলো বিদেশি শব্দ, অর্থাৎ বিভিন্ন ভাষার বিভিন্ন দেশের শব্দ আমাদের বাংলা ভাষায় যেগুলো আমরা ব্যবহার করে থাকি, চেয়ার টেবিল, তারপরে স্কুল কলেজ, ঠিক আছে, এগুলো। তারপর দেখো তদ্ভব শব্দ, যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে আসছে এবং কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, পরিবর্তন হয়ে আসছে, সেগুলো হচ্ছে আমাদের তদ্ভব। কিন্তু তৎসম হচ্ছে যে শব্দগুলোর পরিবর্তন হয় নাই, একদম সরাসরি সংস্কৃত থেকে আসছে, সেটা হচ্ছে আমাদের কি, তৎসম শব্দ। তার মানে এখানে অ্যান্সার হবে আমাদের কোনটা, কদাগ অ্যান্সার হবে। ওকে, তারপর দেখো আমরা 42 নম্বরের প্রশ্ন দেখি, নিচের কোনটি তৎসম শব্দ, দেখো চন্দ্র ধর্ম, গিন্নি, ডিঙা, ইমান। এখানে দেখো চন্দ্র ধর্ম এটা হচ্ছে আমাদের কি শব্দ, তৎসম শব্দ। এটা মুখস্থ করার চেষ্টা করবা এবং সবসময় মনে রাখার চেষ্টা করবা, একটু ভিন্ন টাইপের শব্দ আমাদের যদি মূর্ধন্য থাকে, ধটা থাকে, এই টাইপের শব্দগুলো আমাদের ক্ষীয় খ থাকে, মূর্ধন্য ষ হয়, আমাদের রেপকার থাকে, ঠিক আছে, এই টাইপের শব্দ যদি থাকে তাহলে সেগুলো আমাদের সাধারণত কি হয়, আমাদের সেগুলো সাধারণত তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ হয়ে থাকে, ঠিক আছে। তারপর দেখো আমি যে কথাটা বললাম এটা তোমরা ভিডিও একটু পিছনে নিয়ে আবার শোনার চেষ্টা করবা। তারপর দেখো 43 নম্বরে খেয়াল করো তৎসম শব্দ কোনটি, দেখো এখানে তাহলে কোনটা হবে, আমাদের ধর্ম হবে। আমি একটু আগে বলছি তোমাদের রেপকার যেটা থাকে, রেপকার আছে, দেখো এখানে রেপকার আছে, তার মানে এটা কিন্তু আমাদের হবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো চন্দ্র, এখানে দেখো এই যে তোমাদের যুক্ত বর্ণ আছে, র ফলা আছে, ঠিক আছে, এইখানে চন্দ্র, তার মানে এটা কোন শব্দ হবে, তোমাদের এটা হবে তৎসম শব্দ, ঠিক আছে। এখানে আমি মাত্র তোমাদের কিন্তু সেই টিক্সটা পড়ে গেছি 42-এর সময়। দেখো আমাদের রফলা থাকবে বা রেপ থাকবে, আমাদের ক্ষীয় খ থাকবে বা মূর্ধন্য ষ থাকবে, ঠিক আছে, তারপরে তোমাদের মূর্ধন্য থাকবে, এই টাইপের শব্দগুলো থাকলে বুঝতে হবে আমাদের সেটা কি, সেটা আমাদের তৎসম শব্দ। সহজ একটা তোমাদের টিক্স শিখাই দিলাম, এরকম বিভিন্ন টিক্স কিন্তু শিখতে পারবা আমাদের ক্লাসগুলো করলে। তারপর দেখো আমরা পরবর্তীতে দেখি পরবর্তী তৎসম শব্দ কোনটি, দেখো এইখানে দেখো আমাদের এই যে এটার দিকে খেয়াল করো, এখানে খেয়াল করো বৈষব, চাঁদ। এইখানে দেখো তোমাদের এইখানে একটু তারা পার্থক্য আছে, দেখো বৈষবের ভিতরে আমাদের দন্ত পেটকোটা স আছে, এটা কিন্তু তৎসম শব্দ হইতো, কিন্তু দেখো আমাদের এই যে চাঁদটা কিন্তু আবার তৎসম শব্দ নয়, চাঁদের কারণে কিন্তু পার্থক্যটা চলে আসছে, ঠিক আছে। এই কারণে আমাদের এই যে এখানে ব, ব যেটা দেখো এই যে নক্ষত্র, এটা কিন্তু ক্ষীয় খ, এটা ব না, এটা ক্ষীয় খ, ন ক্ষীয় খ তয়রা ফলা, ঠিক আছে, এখানে ক্ষীয় খ কিন্তু এখানে বর মতো করে আসছে টাইপিং মিস্টেকের কারণে। তার মানে এখানে দেখো নক্ষত্র ক্ষীয় খ আছে এবং চন্দ্র র ফলা আছে, তার মানে এটাই কিন্তু আমাদের কি হবে, তৎসম শব্দ হবে। আশা করি এটাও বুঝতে পারছো।
তারপরে দেখো আমাদের কোনটি, দেখো কোনটি তদ্ভব শব্দের উদাহরণ। তদ্ভব অর্থাৎ যেটা পরিবর্তন হয়েছে, সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে আসছে, এটা দেখো আমাদের কি হবে, এটা হবে আমাদের হাত বা হাত কান্না, ঠিক আছে। ওকে, হস্ত থেকে আমাদের হাত পরিবর্তন হয়ে আসছে কিসে, হাতে আসছে। আমাদের সংস্কৃত ভাষা শব্দ হচ্ছে হাত, তো এটা পরিবর্তন হয়ে আসছে কি আমাদের হস্ত হচ্ছে সংস্কৃত ভাষা শব্দ, সেখান থেকে আমাদের পরিবর্তন হয়ে আসতে আসছে হাতে। তার মানে এটা আমাদের তদ্ভব শব্দ, অর্থাৎ পরিবর্তন হয়ে আসছে যে শব্দগুলোকে, সেগুলো বলা হয় তদ্ভব শব্দ। তারপর দেখো আমরা 47 নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলা হয়েছে কোনটি অর্ধ তৎসম, অর্থাৎ সামান্য পরিবর্তন হয়ে আসছে। দেখো সামান্য পরিবর্তন আসছে জ্যোৎস্না, এটাকে একটু ই করবা। তারপর দেখো গিন্নি, এটা হচ্ছে আমার তদ্ভব শব্দ। দেখো অর্থাৎ খাঁটি বাংলা দেশি বিদেশি অর্ধ তৎসম, ঠিক আছে। অর্ধ তৎসম হচ্ছে আমার তদ্ভব, সামান্য পরিবর্তনে যেগুলো আসে সেগুলো হচ্ছে আমার কি তদ্ভব, এটা আমরা একটু আগেই দেখছি। ওকে, তারপরে দেখো আমরা একটু উপরের দিকে আসি। তারপরে দেখো 49 দাগের প্রশ্ন দিকে খেয়াল করো। ওকে, এইখানে দেখো আমাদের বলা হয়েছে নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ। এই শব্দগুলোর দিকে আমরা একটু আগেই বলছি, কিন্তু আমাদের ঢাক, ঢেকি, ঠিক আছে, ডাব, ডালিম, এই টাইপের যে শব্দগুলো আছে সেগুলো আমাদের চোর, তারপরে কালা, এই টাইপের যে শব্দগুলো আছে, ঠিক আছে, ধলা, এই টাইপের শব্দগুলো হচ্ছে আমাদের কি শব্দ, খাঁটি বাংলা শব্দ। এই শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, এগুলো কিন্তু আমাদের কয়েকবারই ঘুরে ফিরে কিন্তু আসে। তারপর দেখো আমাদের এই বলা হয়েছে অনার্য জাতি সমূহ ব্যবহৃত শব্দকে কি বলা হয়, দেশি শব্দ বলা হয়। অনার্য জাতি সমূহের ব্যবহৃত শব্দ সমূহকে বলা হয় দেশীয় শব্দ, ঠিক আছে। ওকে, এইখানে আর্যদের একটা বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আমরা একটা ক্লাস দেবো, সেইখান থেকে পড়লে তোমরা বুঝতে পারবে। এখানে আলোচনা করতে হলে অনেক বেশি বড় হয়ে যাবে। এখানে আমাদের ভিটসেনীয়, আর্য, এরকম আরো বেশ কয়েকটা বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। তারপর দেখো তারপর দেখো মাহকুমা শব্দটি কোন ভাষার শব্দ। দেখো আরবি ভাষার শব্দ। মাহকুমা শব্দটি আরবি ভাষার শব্দ, আরবি ভাষার শব্দ। এবার এখানে একটু তোমরা খেয়াল করে দেখি, আমরা আমাদের ইসলাম ধর্ম রিলেটেড শব্দগুলো সাধারণত আরবি শব্দ এবং ফার্সি শব্দ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তাই মাহকুমা এটা হচ্ছে আমাদের হয় ফার্সি হবে অথবা কি হওয়ার সম্ভাবনা ছিল, আরবি হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু দুইটা আছে, এই ক্ষেত্রে আমরা মুখস্থ করবো মহকুমা আমাদের কি শব্দ, আরবি শব্দ, ঠিক আছে। এটা মুখস্থ রাখতে হবে, এটা মনে রাখার বিভিন্ন টিক্স আছে, সেই টিক্স গুলো নিয়ে আমরা তোমাদের ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তারপরে দেখো আমরা চলে আসবো 52 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আরবি শব্দ। দেখো এখানে দেখো নামাজ, রোজা, খোদা, হজ, এই যে শব্দগুলো আছে, দেখো এই শব্দগুলো, দেখো এই যে নামাজ, রোজা, খোদা, এই টাইপের যে শব্দগুলো আছে, অর্থাৎ বাংলা একটু আরবি আরবি টাইপের, মানে ধর্ম রিলেটেড, সেগুলো হচ্ছে আমাদের কোন শব্দ, সেগুলো হচ্ছে আমাদের ফার্সি শব্দ। আর যেগুলো আমাদের কোরআনের ভিতরে সরাসরি আছে সেগুলো হচ্ছে আমাদের আরবি শব্দ। এখন হজ শব্দটা কিন্তু আমাদের কোরআনের ভিতরে সরাসরি আসছে, তার মানে এটা কিন্তু আমাদের আরবি শব্দ, ওইগুলো আমাদের কি শব্দ, ফার্সি শব্দ, ঠিক আছে। ওকে, 53 নম্বর প্রশ্ন থেকে খেয়াল করে দেখি আমরা। 53 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি প্রশাসনিক শব্দ। দেখো নালিশ, নমুনা, কলেজ, রপ্তানি। আচ্ছা, প্রশাসনিক হচ্ছে আমাদের নালিশ হবে, ঠিক আছে। প্রশাসনিক হচ্ছে লেগে আমাদের আদালত টাইপের যে শব্দগুলো আছে, আদালত রিলেটেড যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো সহজে বুঝবা। তারপর দেখো তারিখ, তারিখ আমাদের কোন বাচক শব্দ। দেখো তারিখ আমাদের ফার্সি শব্দ, তারিখ হচ্ছে কোন শব্দ, আমাদের ফার্সি শব্দ। তারপর দেখো কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ। দেখো ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ, এখানে আমরা দেখো ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ হচ্ছে আমাদের, দেখো রোজা, জাকাত, ঠিক আছে। এখানে এগুলো হচ্ছে আমাদের কি শব্দ, ধর্ম রিলেটেড ফার্সি শব্দ। ওকে, এখানে বলতে পারো ভাই কোরআন, পরে আমাদের ইমান, এগুলো আমাদের ধর্ম রিলেটেড, কিন্তু তার থেকে বেশি কিন্তু আমাদের দেখো রোজা বা জাকাত, ঠিক আছে। কোরআন একটা আমাদের গ্রন্থের নাম, এটা ধর্ম রিলেটেড না, এটা গ্রন্থ রিলেটেড। তারপর দেখো ঈদ, এটা হচ্ছে উৎসব রিলেটেড, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ধর্ম রিলেটেড না, ঈদ একটা উৎসব হিসেবে, যদিও আমাদের মুসলমান ধর্মের উৎসব, ঠিক আছে, উৎসব কিন্তু এগুলো। আর আমাদের রোজা, জাকাত, এগুলো হচ্ছে আমাদের কি ইবাদত বন্দেগী, ঠিক আছে, এইগুলোর ভিতরে পড়তেছে, অর্থাৎ উপাসনার ভিতরে পড়তেছে, মানে ধর্ম সংক্রান্তের ভিতরে পড়তেছে। ওকে, তারপরে দেখি আমরা, দেখো পোশাক, চশমা, এখানে দেখো চশমা কোন ভাষার শব্দ, চশমা আমাদের ফার্সি ভাষার শব্দ, ঠিক আছে। চশমা ফার্সি ভাষার শব্দ। তারপর দেখো পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ, পোশাক হচ্ছে আমাদের ফার্সি ভাষা থেকে আগত শব্দ। তারপর দেখো আমাদের কোন ভাষার আগত ফার্সি শব্দগুলো প্রধানত কয়টি ভাগে ভাগ আছে, কোন ভাষার আগত ফার্সি শব্দগুলোকে প্রধানত কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে। দেখো আমাদের 3টি ভাগে বিভক্ত করা হয়েছে, ফার্সি শব্দকে মূলত কয়টা ভাগে বিভক্ত করেছে, 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। আমাদের ধর্ম রিলেটেড, প্রশাসনিক রিলেটেড, মানে দাপ্তরিক রিলেটেড, ঠিক আছে। এরকম 3টা ভাগে আমাদের কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। তারপরে দেখো বলেছে পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি, পরিবর্তিত উচ্চারণে আমাদের ইংরেজি শব্দ কোনটি, হাসপাতাল, নোবেল, ফুটবল, স্কুল। দেখো আমাদের এটা হচ্ছে আমাদের হাসপাতাল, পরিবর্তিত উচ্চারণ রূপে। এটা আমাদের এমনি উচ্চারণ আমাদের হসপিটাল হয়, কিন্তু এখানে আমরা হাসপাতাল উচ্চারণ করি, ঠিক আছে। ওকে,
তারপর দেখো আমরা চলে আসি পরিবর্তিত উচ্চারণটা গেল আমাদের। দেখো 60 নম্বরের প্রশ্নের অ্যান্সারের দিকে আমরা একটু খেয়াল করি। 60 নম্বরের প্রশ্নের মধ্যে বলা হয়েছে এখানে দেখো 60 নম্বরের প্রশ্ন হচ্ছে হাসপাতাল কোন ভাষার শব্দ? হাসপাতাল ইংরেজি ভাষার শব্দ। ওকে, তারপর দেখো হাসপাতাল কোন শ্রেণীর শব্দ? খাঁটি খাঁটি উচ্চারণের ইংরেজি না, এটা খাঁটি উচ্চারণ না, এটা পরিবর্তন হয়েছে। তারপর দেখো পরিবর্তিত উচ্চারণের ইংরেজি, এটা আমরা আগেই পড়ছি, মানে এখানে আমাদের খ দাগ অ্যান্সার হবে। তারপর দেখো 62 নম্বরের প্রশ্নের অ্যান্সারের দিকে খেয়াল করো। 62 নম্বরের প্রশ্নের দিকে বলা হয়েছে নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? আমাদের এখানে দেখো বলা হয়েছে আলমারি, গুদাম, এগুলো হচ্ছে আমাদের পর্তুগিজ শব্দ। ওকে, আমরা চলে আসবো আমাদের 63 নম্বর প্রশ্নে। আমাদের 90টা প্রশ্ন পড়লে আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভাষা থেকে আমরা আসা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে সহজে অ্যান্সার করতে পারবো। ওকে, এখানে দেখো আমরা চলে আসছি আমাদের সেই ব্যাখ্যায়। এখানে দেখো বলা হয়েছে পাউরুটি। পাউরুটি শব্দটি কোন ভাষার শব্দটি? পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দের মধ্যে পাউরুটি আছে, তারপর তোশক আছে, দারোগা আছে, এগুলো হচ্ছে আমাদের কি পর্তুগিজ শব্দ। ঠিক আছে, তারপর দেখো আলপিন। আলপিন আমাদের পর্তুগিজ শব্দ। আলপিন আমাদের পর্তুগিজ শব্দ। খেয়াল করে বলা হয়েছে ফার্সি শব্দ কোনটি? এখানে দেখো আমাদের দেখো এখানে আমাদের হচ্ছে এই যে আমাদের কুপন, এই কুপনটা হচ্ছে আমাদের ফার্সি শব্দ। তোপ হচ্ছে আমাদের পর্তুগিজ শব্দ। তারপর দেখো আমাদের পাদ্রি পর্তুগিজ শব্দ, হরতাল আমাদের ফার্সি শব্দ। ঠিক আছে, ওকে, তারপরে আমরা চলে আসি। দেখো আমাদের বলা হয়েছে কুপন কোন ভাষা থেকে নিয়েছে? আমরা মাত্র 65 নাম্বার দেখলাম, ফরাসি শব্দ থেকে নেওয়া হয়েছে। কার্তুজ কোন ভাষার শব্দ? কার্তুজ, কার্তুজ হচ্ছে আমাদের ওলন্দাজ শব্দ। কার্তুজ, সরি, এটা ফরাসি শব্দ। কার্তুজ আমাদের ফরাসি শব্দ। কার্তুজ, কার্তুজ আমাদের ফরাসি শব্দ। ঠিক আছে, এটা নিয়ে আমি একটু ঠিক আছে, ফরাসি শব্দই হবে। ওকে, তারপর দেখো রেস্তোরাঁ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ, আচ্ছা কার্তুজ এটা ওলন্দাজ শব্দ হয়তো, বা এটা আমি তোমাদের একটু শিওর হয়ে জানাবো, কমেন্ট বক্সে আমি এটা জানিয়ে দেবো এটা আসলে কি শব্দ। তোমরা এটা একটু দেখে নেবা। কার্তুজের বিষয়টা নিয়ে আমি একটু কনফিউজ হয়ে গেছি, এটা মেবি তোমাদের ওলন্দাজ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, এটা একটু তোমরা একটু খোঁজ নিয়ে দেখো। ঠিক আছে, এটা ওকে। আমরা নেক্সটে আসি। নেক্সটে চলে আসি আমরা। দেখো আমাদের রেস্তোরাঁ নাকি কার্তুজ, কত নাম্বার? নেক্সট আমাদের 68 নাম্বার। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ দেখো ইংরেজ, তুর্কি, ওলন্দাজ, ফার্সি। এটা হচ্ছে আমাদের কোন শব্দ? ফরাসি শব্দ। আমাদের রেস্তোরাঁ ফরাসি শব্দ। হরতাল কোন ভাষার শব্দ? হিন্দি, গুজরাটি, আমাদের এটা হচ্ছে গুজরাটি শব্দ। হরতাল হচ্ছে আমাদের গুজরাটি শব্দ। হরতাল আমাদের গুজরাটি শব্দ। তারপর দেখো গুজরাটি শব্দ হচ্ছে আমাদের হরতাল, এটাও শেষ আমাদের। তারপর দেখো নিচের কোনটি মুন্ডারি ভাষা? মুন্ডারি ভাষা হচ্ছে আমাদের, মুন্ডারি ভাষা হচ্ছে চুলা। মুন্ডারি ভাষা চুলা। ঠিক আছে, মুন্ডারি ভাষা হচ্ছে আমাদের চুলা। তারপর দেখো চীন হচ্ছে আমাদের চীনা শব্দ। তারপর দেখো চাহিদা কোন ভাষার শব্দ? চাহিদা কোন ভাষার শব্দ? চাহিদা হচ্ছে পাঞ্জাবি ভাষার শব্দ। চাহিদা পাঞ্জাবি ভাষার শব্দ। ওকে, আমরা তারপর চলে আসবো আমরা 73 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 73 নম্বর প্রশ্ন বলেছে কোনটি তুর্কি ভাষার শব্দ? রিক্সা চাহে দারোগা। দারোগা হচ্ছে আমাদের তুর্কি ভাষার শব্দ। দারোগা কোন ভাষার শব্দ? দারোগা আমাদের তুর্কি ভাষার শব্দ। তারপর দেখো আজকাল, আজকাল চিনিতে মিষ্টি কম। চিনি হচ্ছে আমাদের কোন শব্দ? চীনা শব্দ। চিনি চীনা শব্দ। চিনি চীনা শব্দ। ঠিক আছে, চিনি চীনা শব্দ, মনে রাখা সহজ। ঠিক, চিনির সাথে চীনার সম্পর্ক। ওকে, এটা আমি একটু আগেই বলে আসছিলাম। তারপর দেখো রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে আমাদের জাপানিজ শব্দ। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা জাপানিজ শব্দ। পকেট মার এটা হচ্ছে আমাদের কি শব্দ? মিশ্র শব্দ। পকেট এবং মার দুটো একসঙ্গে তৈরি করা হয়েছে। পকেট মার, দেখো পকেট মার আমাদের দুটো একসঙ্গে তৈরি করা হয়েছে, এই কারণে হচ্ছে কি মিশ্র শব্দ পকেট মার। এটা গেল আমাদের। তারপরে দেখো আমাদের বলা হয়েছে কোনটি মিশ্র শব্দ? মিশ্র শব্দ হচ্ছে আমাদের হাট বাজার। এটা আমরা আগেই ব্যাখ্যা করছি, হাট এবং বাজার একই জিনিস। তারপর দেখো রাজা বাদশা। রাজা বাদশা তৎসম এবং ফার্সি শব্দ, এটা হচ্ছে মিশ্র শব্দ, দুইটা মিলে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এবং একই মানুষকে বোঝানো হচ্ছে। তারপর দেখো নিচের কোনটি মিশ্র শব্দ? এখানে আলপিন, মাস্টার, জানোয়ার, খ্রিস্টান। বলেছে কোনটি মিশ্র শব্দ? আল এবং পিন। আলপিন, মাস্টার, এটা হচ্ছে আমাদের খ্রিস্টাব্দ। ঠিক আছে, খ্রিস্ট যোগ অব্দ, এই দুইটা মিলে আমরা তৈরি করেছে খ্রিস্টাব্দ। যাই হোক, আমরা পরেরটা চলে আসি। আমাদের দেখো চৌহদ্দি। চৌহদ্দি কোন ভাষার শব্দ? চৌহদ্দি কোন ধরনের শব্দ? চৌহদ্দি হচ্ছে আমাদের মিশ্র শব্দ। চৌ আর হদ্দি দুইটা মিলে আমাদের তৈরি করা হচ্ছে মিশ্র শব্দ। চৌহদ্দি মিশ্র শব্দ কোন ভাষার? দেখো চৌহদ্দি মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ মিলে গঠিত হয়েছে? দেখো চৌহদ্দি আমাদের হিন্দি এবং আরবি শব্দ মিলে তৈরি করা হয়েছে আমাদের। এখানে দেখো ফার্সি এবং আরবি শব্দ মিলে এটা আমাদের তৈরি করা হয়েছে। দেখো চৌহদ্দি আমাদের ফার্সি এবং আরবি। চৌহদ্দি শব্দটি তৈরি করছে আমাদের ফার্সি এবং আরবি থেকে। খদাক। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার হবে কোনটা? খদাক। ফার্সি এবং আরবি দুইটার মিশ্রণে তৈরি করা হয়েছে আমাদের চৌহদ্দি শব্দটি। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের, দেখো বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাব অনুবাদমূলক প্রতিশব্দকে
কি বলা হয়? পারিভাষিক শব্দ বলা হয়। কি শব্দ বলা হয়? পারিভাষিক শব্দ বলা হয়। অর্থাৎ ইংরেজির যে বাংলা শব্দ আছে সেটাকে আমাদের বলা হয় কি? পারিভাষিক শব্দ। বা আমাদের অন্য যে কোনো ভাষার শব্দটি বাংলাকে বলা হয় পারিভাষিক শব্দ। দেখো পারিভাষিক শব্দ এখানে দেখো এই যে পারিভাষিক শব্দ হচ্ছে ইনসান, বিশ্ববিদ্যালয়, টোপর, ডাক্তারখানা। এখানে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির বাংলা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়, তার মানে এটা হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ। তারপর দেখো ডাক্তারখানা হচ্ছে আমাদের মিশ্র শব্দ, টোপর হচ্ছে আমাদের খাঁটি বাংলা শব্দ, ইনসান হচ্ছে আমাদের ফার্সি শব্দ, ঠিক আছে? আরবি শব্দ, ইনসান হচ্ছে আমাদের আরবি শব্দ। তারপর দেখো এখানে বলা হয়েছে কোনটি পারিভাষিক শব্দ? মসজিদ, হাসপাতাল, সমীকরণ, সমীকরণ, হরতাল। দেখো আমাদের সমীকরণ, সমীকরণ ইংরেজি ছিলেন ইকুয়াল, ঠিক আছে? ইকুয়েশন, ইকুয়েশনের বাংলা হচ্ছে আমাদের সমীকরণ। তারপর দেখো কোনটি পারিভাষিক শব্দ? এখানে বলেছে কোনটি পারিভাষিক শব্দ? বিদ্যালয়, সমীকরণ। এইখানে আমরা পেয়ে গেছি বিদ্যালয় এবং সমীকরণ আমাদের পারিভাষিক শব্দ। কলেজ, স্কুল, ইনস্টিটিউশন এগুলো সবই ইংরেজি শব্দ। তারপর দেখো অক্সিজেন, অক্সিজেনের ভাবানুবাদ প্রতিশব্দ কোনটি? দেখো অম্লজান, আমাদের গদাক। অক্সিজেনের বাংলা হচ্ছে কি আমাদের অম্লজান, তার মানে অক্সিজেন হচ্ছে আমাদের ইংরেজি শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে অম্লজান, ঠিক আছে? তারপর দেখো সচিব কোন ধরনের শব্দ? সচিব কোন ধরনের শব্দ? দেখো এই যে সচিব কোন ধরনের শব্দ? সচিব পারিভাষিক শব্দ, মিশ্র শব্দ, তদ্ভব শব্দ নাকি তৎসম শব্দ? সচিব, সচিব হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ। সেক্রেটারি হচ্ছে আমাদের সচিব। তারপর দেখো আমাদের এখানে আছে কোনটি পারিভাষিক শব্দ নয়? স্কুল আমাদের ইংরেজি শব্দ, আমরা সহজেই বুঝতে পারলাম, এক কথায় পেয়ে গেলাম আমাদের স্কুল ইংরেজি শব্দ, তার মানে এটা পারিভাষিক শব্দ নয়। তারপর দেখো বালতি কোন ভাষার শব্দ? বালতি হচ্ছে আমাদের পর্তুগিজ শব্দ। বালতি আমাদের কোন ভাষার শব্দ? পর্তুগিজ শব্দ। দেখো এইখানে আমরা যে 90টা প্রশ্নের কথা বললাম, এই 90টা প্রশ্ন যদি আমরা সঠিকভাবে কেউ করি তাহলে আমাদের প্রথম অধ্যায় থেকে আসা প্রত্যেকটা প্রশ্ন আমাদের কিন্তু এখানেই কমন থাকবে। প্রথম অধ্যায় থেকে যত প্রশ্ন আসবে সব প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের এইখানেই আছে। তাই এইগুলোকে আমরা ভালো করে পড়লে এইখান থেকে আমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবো ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায়। তাই তোমাদের যে কাজটা করতে হবে, ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, তোমরা অবশ্যই ভিডিওগুলোকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা এবং তোমাদের কোন কোন বিষয়ের ভিডিও প্রয়োজন সেগুলোকেও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবা। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো, সেটা তোমাদের যার যার অভিরুচি।